দীর্ঘকাল থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলের মানুষ তারা অধিকারের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছে। এটারও প্রধানত গণতান্ত্রিক ভাবেই এই আন্দোলন হয়েছে এবং সেটা পরিণতি হয়েছে স্বাধীন দেশ তৈরি হয়েছে। আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্য দীর্ঘকাল সংগ্রাম করার পরে 1971 সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের মূল লক্ষ্যই ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ দেখতে চাই। গণতন্ত্রের কথা নয়, গণতন্ত্র একটা কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবনের একটা অংশ এবং একটা 1971 সালে যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জন মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী লীগ সরকারে এসেছে, আসার পরে তাদেরকে গণতন্ত্রকে হত্যা করে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা একদলের সংসদ ইতিহাসে আমি যেতে চাই। তারপরে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেন। তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন, মানুষকে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার করতে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। তারপরে আপনারা জানেন 1981 সালে গণতন্ত্রের শত্রুরা, দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে। 1982 সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে এবং সেই দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী যে বিএনপির নেতা, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তখনও অসংখ্য প্রাণ গেছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে যে 1990 সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে। এরপরে আপনারা জানেন যে 2008 সালে 7 সালে না 111 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতা কর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা কারচুপির মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে। এই 2008 সালের পর থেকে ধারাবাহিক ভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা পরিকল্পিত ভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে দিয়েছেন একটা। এইভাবে মূলত একটা একদিনের শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম। আমাদের প্রায় 800-র মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছে, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছে, নিহত হয়েছে।
আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় ৬০ লক্ষ মানুষকে আসামি করে ১.৫ লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকাল সময় মামলা, আপনার এরপরে নির্যাতন, নিপীড়ন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় ৬ বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয়তাবাদী দল ইসলামী সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করি। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এবং সেই সমাবেশে বিভিন্ন কর্মকাণ্ড থাকবে, আপনার সঙ্গীত থাকবে, এখানে নাটক থাকবে, এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করবো। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করবার জন্য, গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরো বেশি করে আপনার এটাকে সর্ব করতে চাই। এই কারণে আমাদের আজকে এখানে এর প্রস্তুতিমূলক সভা হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা সংগঠনগুলো, ঢাকা মহানগর এই নেতৃত্ববৃন্দ তারা এখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্য দিয়ে, তাদের উপস্থিতির মধ্য দিয়ে তাদের সাথে আলোচনা করে আমরা এটাকে সফল করার জন্য সিদ্ধান্ত নিই। তো সাংবাদিক বন্ধুগণ, এই সময়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনারা দেখেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নাম, এবং তিনি মোটামুটি ভাবে তার যে একটা ভিশন এই সরকারের, সেই ভিশনের কথা মোটামুটি মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলছি, সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলছি, কারণ গণতন্ত্রকে একটু ধ্বংস করে ফেলেছিল। সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্য, জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট এই দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণের সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদার থাকতে হবে। জনগণ কি চায়, জনগণ কিভাবে জিনিসটা দেখতে চায়, সেই বিষয়টা থাকতে হবে। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন,
তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আরেকটি বিষয় আমার বাদ পড়ে গেছে বলি, আমরা 15 তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ র্যালি হবে এটা আপনারা মনে করবেন। মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন, তারা প্রতিরোধ করে তুলবেন এবং কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করবো যে এই শিল্প কারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে যেখানে আছি আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। গোপালপুরে জনাব তারেক রহমান বক্তব্য আমি কোট করছি, উনি বলেছেন যে প্রেতাত্মারা এখনো এই বিজয়কে নস্যাৎ করতে চাচ্ছে, অনেকে অনৈতিক কাজ করে সেটি বিএনপির ঘাড়ে দিচ্ছে। এই বিষয়ে আপনি কথা বলছেন, অনেক ব্যবস্থাও নিয়েছেন, তারপরও এই যে অনৈতিক কাজ করে বিএনপির ঘাড়ে দেওয়ার এই সুযোগটা পাচ্ছে কেন? এটা আপনার খুব স্বাভাবিকভাবেই এটা হতে পারে। আপনাকে বলছি, আপনার একটা অভ্যুত্থান যখন হয়, একটা বিপ্লব যখন হয়, তখন ইটস নট এ বেড অফ রোজেস, সুমাস্তীর্ণ নয়। এই অর্ডসগুলো সংস্কৃতিগুলো যেগুলো আছে সেগুলোকে পেরিয়ে কাজ করতে হয়। ওই ধৈর্যটা আমাদেরকে ধরতেই হবে এবং মানুষকে সেটা কোঅপারেট করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি মনে করি যে এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যখন মাননীয় মহাসচিবের ব্রিফিং শুনেছেন, এখানে নতুন করে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে আপনারা জানেন, ম্যাডাম গত 4.5 বছর যাবত বিভিন্ন সময়ে আজকে 479তম দিন উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি। আজই আপনাদেরকে বুঝতে হবে এই সরকার উনাকে অন্তরীণ যত্নে নেওয়ার পর একাকিত্ব, ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটাপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইউতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে। আমরা 21শে আগস্ট রিলিজ হয়েছি, গতকালকে 12ই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে। কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন? স্পষ্ট, একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, ট্রেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়, ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে, সেটি কিন্তু একটা গল্পের বিষয় না, সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয়, সায়েন্টিফিক বিষয়, প্রফেশনাল বিষয়। মেডিকেল বোর্ড সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য। এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্ত নাই। ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন এবং দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে। সবাইকে ধন্যবাদ।